শুধু সিএসসি না, রাজ্য বিদ্যুৎ পর্ষদের যেখানে দায়িত্ব সেখানেও বিদ্যুৎ পৌঁছে দিতে তারা পারেনি। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা, টাকি বলুন, হাবড়া বলুন, কিংবা দক্ষিণ 24 পরগনা, হুগলি, রাজ্য বিদ্যুৎ পর্ষদও পারেনি, সিএসসিও পারেনি। সিএসসির ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে, এটা প্রাইভেট সংস্থা কিন্তু মুখ্যমন্ত্রীর বদান্যতায় চলে। এর যিনি কর্ণধার আছেন তাকে নিয়ে মুখ্যমন্ত্রী বিদেশ যান, সিঙ্গাপুরে গেছিলেন শিল্পপতি আনবেন বলে, তার যে বিশাল প্রতিনিধি দল থাকে তাতে ইনিও থাকেন, কোনো শিল্প আসেনি। বঙ্গবিভূষণ সম্মানে ইনি সম্মানিত। প্রত্যেক বছর নির্বাচনে তৃণমূল কংগ্রেস এনার থেকে কোটি কোটি টাকা ফান্ড পায়। এবছরও লোকসভা নির্বাচন যা গত বছর হয়েছে সেবারও তারা টাকা নিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের ছেলেপুলেরা এখানে চাকরি বাকরি করেন। মুখ্যমন্ত্রীর ছবি এনারা কেনেন, পেঁচার ছবিও কেনেন। কিন্তু পশ্চিমবঙ্গে বা কলকাতাতে ইলেকট্রিসিটির বিদ্যুতের দাম পৃথিবীর ভারতবর্ষের সব থেকে বেশি। 90,000 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে যাতে সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া যায়, প্রয়োজনে 3 মাসের বিদ্যুতের বিল প্রয়োজনে মকুব করা যায়। সিএসসি এটা করছে না, রাজ্য বিদ্যুৎ পর্ষদ করছে না, কারণ আনহোলি নেক্সাস সিএসসির সঙ্গে তৃণমূল কংগ্রেসের রয়েছে, টাকা পয়সার লেনদেনের সম্পর্ক রয়েছে। তার জন্য এটা হচ্ছে একটা বড় কেলেঙ্কারি। আমরা ক্ষমতায় আসলে তদন্ত করব। সেই সঙ্গে দুটো বিষয় আমরা বলতে চাই। এটা হচ্ছে তো সুস্পষ্টভাবে কেন্দ্রের আবহাওয়া দপ্তর জানিয়েছিল কোথায় ঝড় আসছে, কখন ঝড় আসছে, কিভাবে ঝড় আসছে, কোথা থেকে ঝড় আসছে, ঝড়ের গতিবেগ কী হবে। কিন্তু এরা সিরিয়াসলিও নেননি, আর কাজ করার ক্ষমতাও নেই। তার জন্য গাছ কাটতে সেনাবাহিনী লাগে। এত দুরবস্থায় রাজ্য সরকারের যে গাছ কাটারও লোক নেই, এরা সরকার চালাবে। তা সেই সরকারকে রেখে কী হবে। আমি আর একটা প্রশ্ন করতে চাই বা আপনাদেরকে বলতে চাই, মুখ্যমন্ত্রীরা প্রত্যেকদিন হিসাব দিচ্ছেন, এত কোটি পাকা বাড়ি বানিয়ে দিয়েছেন, তাহলে এত মানুষের বাড়ি ভাঙলো কী করে? পাকা বাড়ি তো ভাঙেনি, মাটির বাড়ি ভেঙেছে, কাঁচা বাড়ি ভেঙেছে, টিনের বাড়ি ভেঙেছে, ইটের বাড়ি ভেঙেছে, টালির বাড়ি ভেঙেছে। তাহলে সেই বাড়িগুলো ভাঙলো। কেন্দ্র যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাঠায়, যা মুখ্যমন্ত্রীর নাম পরিবর্তন করে দেন বাংলা আবাস, আমার বাড়ি, সেই টাকা তাহলে সবাই খেয়ে নিচ্ছেন। কাগজে কলমে বাড়ি হচ্ছে, আসলে বাড়ি হচ্ছে না, সেটা তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে। যেমন রেশন তৃণমূল নেতাদের পকেটে গেছে। আমি আর একটা প্রশ্ন করতে চাই, শুধু কলকাতার উপর কনসেন্ট্রেট করে লাভ নেই। আমি নিজে বসিরহাট গেছি, হিঙ্গলগঞ্জ গেছি, সেখানে বাড়ি তো ভেঙেছে, কিন্তু বড় সমস্যা হয়ে গেছে, বাঁধ ভেঙে জল ঢুকে গেছে। আয়লার পরে 5,500 কোটি টাকা কেন্দ্রের ডক্টর মনমোহন সিংয়ের সরকার পশ্চিমবঙ্গ সরকারকে পাঠিয়েছিলেন যে তোমরা বাঁধগুলো কংক্রিটের বাঁধ করো। বাঁধ এখনো কেন কংক্রিটের হলো না? সেই টাকা কারা খেয়ে নিল? এর জবাব কারা দেবে? এই প্রশ্ন আজকে মানুষের মধ্যে উঠেছে। বসিরহাটের বা দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় নোনা জল ঢুকে পানীয় জলকে তছনছ করে দিয়েছে। এরপর জল নেমেই যাবে, কিন্তু পানীয় জল তো আর মানুষ খেতে পারবেন না। তখন কি হবে? অধীরবাবু কি বলেছেন আমি জানি না, আমি আমাদের কথা বললাম যে 1300 কোটি টাকা লোকসভা নির্বাচনের সময় সিএসসি রাজ্য তৃণমূল কংগ্রেসকে ফান্ডিং করেছে, এরকম খবর আমাদের কাছে আছে। আয়লার সময় তো মুখ্যমন্ত্রী বলেছিলেন, তখন উনি বিরোধী নেত্রী ছিলেন, যে PM টু CM এর ফান্ড আসা উচিত নয়, PM টু DM ফান্ড আসা উচিত। আমরা বলেছিলাম বা আমরা বলছি PM টু DM নয়, PM টু বেনিফিশিয়ারি টাকা আসা উচিত। এই যে 500 টাকা করে প্রত্যেক মাসে প্রধানমন্ত্রী দিচ্ছেন মহিলাদের জনধন অ্যাকাউন্টে, কেউ তো টাকা মারতে পারছে না। তেমনি যাদের বাড়ি তৈরি হবে তাদের টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে আসুক। সেন্ট্রাল গভর্নমেন্ট ইনভেস্টিগেট করে দেখুক কাদের কাদের টাকা লাগবে বাড়ি তৈরির জন্য, তাদেরকে টাকা পাঠাক। এই বিষয়টা দরকার। রেশন যেমন মাঝপথে চুরি হয়ে গেছে, লুট হয়ে গেছে, টাকাও তেমন মাঝপথে চুরি হয়ে গেছে, লুট হয়ে গেছে, যে কারণে বাঁধের টাকা আসাতেও বাঁধ বানানো হয়নি, বাড়ির টাকা আসাতেও বাড়ি বানানো হয়নি, রাস্তার টাকা আসাতেও রাস্তা বানানো হয়নি। তাই এই বিষয়টা আছে। ব্যবহার করুন অ্যালো ময়েস্ট, এনপি দাঁত অ্যান্ড সান এলো 75% অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার। এনপি দাঁত অ্যান্ড সান সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। একদম ঠিক কথা বলেছেন। 7 দিন আগে থেকে সবাই জানে ঝড় আসবে, ঝড়ের গতি প্রকৃতি ঘন্টায় ঘন্টায় জানানো হয়েছে, আপনাদের পোর্টালও জানিয়েছে।
যে কি ঝড় আসছে, কিভাবে আসছে, কোন দিক দিয়ে আসবে। তারপরও কলকাতা পৌরসভা তৈরি নয়, গাছ কাটার লোক নেই। যারা গাছ কাটতে পারে না তারা কি সরকার চালাবে? গাছ তো চুরি করতে পারে। সেগুন গাছ, মেহগনি গাছ, চন্দন গাছ যেখানে পড়লো তো আপনি 2 ঘন্টার মধ্যে দেখবেন তুলে নিয়ে চলে গেছে। কিন্তু জেনারেল গাছ সাফ করার লোক নেই, তার জন্য সেনা ডাকতে হলো। অর্থাৎ গাছ কাটার জন্য সেনা ডাকতে হচ্ছে। বিদ্যুৎ বিপর্যয় হয়ে গেছে, টেলিফোনের টাওয়ারগুলো বসে গেছে, কারণ ইলেকট্রিসিটি দিয়ে তাদেরকে চার্জ দেওয়া যাচ্ছে না। তার জন্য আমাদের বক্তব্য যে এই সরকারটা নামেই রয়েছে, এই সরকারের কোনো ভূমিকা নেই। এই সরকার থাকা যা, না থাকাও তা। সরকারের একেবারে অস্তাচল হয়ে গেছে, অন্তর্জলি যাত্রা এবার একে দিতে হবে। মেয়র তো বলে দিয়েছেন, মেয়র মানে এক্স মেয়র, যে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। বয়স হয়ে গেছে আর তারা বলেন কেন অপমানিত হওয়ার জন্য? যদি বুকের পাটা তাকে ছেড়ে দিয়ে চলে আসুক, না তো বৃদ্ধ বয়সে কেন লাঠি ঝাঁটা খাবেন? এখন বিজেপির পদাধিকারী, সাংসদ, নেতা, বিধায়ক তাদেরকে যেতে দেবেন না, কার্যকর্তাদের বেরোতে দেবেন না, সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেবেন না। এভাবে বিজেপিকে আটকানো যায়? এভাবে বিজেপিকে আটকাতে পারবেন না উনি। সায়ন্তন বসুকে 2 দিন আটকাতে পারেন, দিলীপ ঘোষকে 4 দিন আটকে রাখতে পারেন, কিন্তু বিজেপিকে আটকাতে পারবেন? এটা সম্ভব নয়, এটা অসম্ভব। বিনাশকালে বুদ্ধিনাশ। তার জন্য গুন্ডা বাহিনীকে দিয়ে আমাকে আটকানো, পুলিশের মদতে আমাকে আটকানো, দিলীপ দাকে পুলিশকে দিয়ে আটকানো, আমাদের বাকি সাংসদদের জোর করে বাড়িতে আটকে রাখা। এ মানুষ দেখছেন, এর প্রতিদান ওনারা নির্বাচনে পাবেন, যেমন লোকসভায় পেয়েছেন বিধানসভাতেও পাবেন। না, ক্লাবকে টাকা দেওয়ার জন্য তো প্রধানমন্ত্রী পয়সা দেবেন না, ইমামদের ভাতা দেওয়ার জন্য তো প্রধানমন্ত্রী পয়সা দেবেন না, খেলা মেলা লীলা উৎসবের জন্য তো প্রধানমন্ত্রী পয়সা দেবেন না। প্রধানমন্ত্রী 1000 কোটি টাকা দিয়েছেন, সেটাকে আপনি ব্যবহার করুন। কোভিডের জন্য যে টাকা আছে সেটাকে আপনি ব্যবহার করুন। কেন্দ্র যে চাল পাঠিয়েছে তা মানুষের কাছে পাঠান, কেন্দ্র যে মুগ ডাল পাঠিয়েছে তা মানুষের কাছে পাঠান। কি পাঠালেন না পাঠালেন? কেন্দ্র দিচ্ছে বন্যাত্রায় আমাদের এই ঘূর্ণিঝড়ের টাকা, আর উনি সেটা ক্লাবকে দিয়ে দেবেন। উনি যে 1300 কোটি টাকা ক্লাবকে দিয়েছেন, কোন ক্লাবের ওনারা এই বিপর্যয় মোকাবিলায় নেমেছে? 1300 কোটি টাকা ফেরত আনুন ক্লাবের থেকে, তারপর কথা বলবেন কেন্দ্রের কাছে টাকা। 53,000 কোটি টাকা মামা বাবির আবদান নাকি? আমরা সর্বদলীয় মিটিংয়ে ছিলাম, মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনাদের কাছে রেকর্ড আছে, যে 1000 কোটি টাকা আমি অন্তত পাই ব্যবহার ব্যবস্থা। আমরা বেরিয়ে ফোন করেছি, ওনারা বলেছেন সম্মিলিত প্রয়াসে কেন্দ্র সাথে সাথে বোধহয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রায় 1500 কোটি টাকা পাঠিয়ে দিয়েছিলেন। সেই 1500 কোটি টাকা আজকে আবার 53,000 কোটি টাকায় কী করে পৌঁছে গেল? কেন্দ্র দিচ্ছে ওষুধ, মাস্ক, কেন্দ্র ব্যবস্থা করছে পিপিই, কেন্দ্র ব্যবস্থা করছে ইনফ্রাস্ট্রাকচারের, সমস্ত কিছু কেন্দ্র ব্যবস্থা করছে, পিপিই তারা দিচ্ছে, মাস্ক ঘরে বানানো হচ্ছে। তারপরে টাকা চাই, তারপরে তো হাসপাতালগুলোর এই বেহাল অবস্থা। আপনি পোস্ট করবেন এমআর বাঙ্গুরে ডেড বডিগুলো ওভাবে রাখা আছে, আপনার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা হবে। আপনি পোস্ট করবেন কোয়ারেন্টাইনে লোকজন একসঙ্গে রয়েছে, আপনার বিরুদ্ধে পুলিশ কেস করবে। আপনি দেখাবেন যে নিজামুদ্দিন থেকে লোকজন এসে তারা করোনা রোগ ছড়াচ্ছে, আপনার বিরুদ্ধে আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে। পুলিশ দিয়ে যদি মানুষকে ভয় দেখিয়ে কতদিন পারবেন না। বিজেপি যদি পুলিশ দিয়ে রাজনীতি করতে চাই তো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা জেলের বাইরে থাকতো না। আমরা প্রথম থেকেই সে কথা বলেছি। আমরা বলেছি কোভিডকে ডেঙ্গি ভাববেন না, ডেঙ্গিতে মানুষ মারা গেছে, ডাক্তারকে বলা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে একদম ডেঙ্গি মৃত্যুর কারণ বলা যাবে না। পৃথিবীর কোথাও শুনেছেন মৃত্যুর জন্য অডিট কমিটি? পশ্চিমবঙ্গ সরকার গত 9 বছরে, তৃণমূল কংগ্রেসের সরকার, একটা ফিনান্সিয়াল অডিট রিপোর্ট বিধানসভায় প্লেস করেনি। যারা ফিনান্সিয়াল অডিট রিপোর্ট বিধানসভায় প্লেস করে না, তারা কি করে কোভিডের অডিট রিপোর্ট বানাবে? মৃত্যু হয়েছে, কে দায়িত্ব দেবেন? যিনি ট্রিটমেন্ট করছেন ডাক্তার, তিনি তো বলবেন কেন মৃত্যু হয়েছে। না কোভিড বলা যাবে না, করোনা বলা যাবে না, এমন কখনো শুনেছেন? রাজ্যের চিফ সেক্রেটারি বলছেন ডাক্তাররা বলে যাওয়ার পরে, না ওনার কোভিড ছিল কিন্তু কোভিডের কারণে মারা গেছেন কিনা বলতে পারবো না। এই হাস্যকর যুক্তি কেউ শুনেছেন? তাতে সব ক্যান্সারের ডাক্তাররা বলবেন আমার পেশেন্ট ক্যান্সারে মারা যায়নি, কারণ ক্যান্সারের কারণে মারা যায় না, মারার হৃৎপিণ্ড বন্ধ হয়ে হয়, হার্ট অ্যাটাক ছাড়া কোনো মানুষ মারা যায় না। এটা বাস্তব চিকিৎসা বিজ্ঞানের বাস্তব কথা। তাই সবাই তো হার্ট অ্যাটাকে মারা গেছেন, কোভিডে তো কেউ মারা যাবেন না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, কোনটা গ্রিন জোন কোনটা রেড জোন আদৌ আপনি জানেন? পশ্চিমবঙ্গে গ্রিন জোন রেড জোন বলে কিছু নেই, সবই রেড জোন। পশ্চিমবঙ্গের সবই রেড জোনের অবস্থা। পশ্চিমবঙ্গে
যখন এফেক্টিভলি লকডাউন প্রয়োগের কথা হয়েছিল তখনও কেউ মানেননি। মানিকতলা বাজার খোলা ছিল, পুলিশ গিয়ে আটকালো। মেটিয়াবুরুজে করতে পারেনি, রাজাবাজারে প্রথমে করতে পারেনি। কেন্দ্রীয় টিম আসার পরে একটু নড়াচড়া শুরু হয়েছে। যখন কেন্দ্রীয় টিম ব্যবস্থা নিতে চেয়েছে তখন নড়াচড়া শুরু হয়েছে। কাজেই গ্রিন জোন, হোয়াইট জোন, ব্লু জোন সব ভেবে তো লাভ নেই। যেটা ফ্যাক্ট, পশ্চিমবঙ্গে লকডাউন মানা হয়নি ভোট ব্যাংকের কারণে। আজমেরের লোককে হুগলিতে নিয়ে আসা হয়েছে, তেলিঙ্গিপাড়ায়, তাদেরকে ওখানে রাখা হয়েছে। তারা কোয়ারেন্টাইনে যাবে না, তারা কোভিড টেস্ট করাবে না, তারা পুলিশকে মেরেছে, তারা পুলিশকে আটকে রেখেছে। তারপর এখানে দাঙ্গা তৈরি হয়েছে। কালকে মেটিয়াবুরুজে কি হয়েছে? আজকে আপনি হাওড়ার ফুলের মার্কেটে যান, কোথাও কোনো লকডাউনের সিন নেই, এতদিনও ছিল না। কাজেই পশ্চিমবঙ্গের মানুষকে মহা বিপদের মুখে মুখ্যমন্ত্রী ফেলেছেন কোভিডের মাধ্যমে। আর সরকারের যে অবস্থা সেটা এই ঘূর্ণিঝড়ে প্রমাণ হয়ে গেল। আমি বললাম তো যে মুখ্যমন্ত্রী বলছেন এত কোটি বাড়ি তৈরি হয়ে গেছে, তাহলে এত বাড়ি ভেঙে পড়লো কি করে? তার মানে কি? টাকা পৌঁছায়নি, বাড়ি তৈরি হয়নি, টাকা তৃণমূলের নেতার কাছে চলে গেছে, সিন্ডিকেটের কাছে চলে গেছে। যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা যাক, কেন্দ্র সরকার ইনভেস্টিগেট করে দেখুক কতজনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের টাকা দিন, তারা বাড়ি তৈরি করুন। নত তৃণমূলের নেতারা যেমন রেশন খেয়ে নিয়েছে, যেমন চাল খেয়ে নিয়েছে, যেমন কাঠমানি নিয়েছে, তেমন এই টাকাটাও খেয়ে নেবে, যেমন বাঁধের টাকা আয়লার পরে খেয়েছে। দেখুন, যারা কালবর্গীর মৃত্যুর কথা বলছে তারা 17 জন আনন্দমার্গের সন্ন্যাসীকে বিজন সেতুর উপরে দিনের বেলা পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছিল। যারা বড় বড় কথা বলছে তারা কংগ্রেস করার অপরাধে সাই বাড়ির 2 সন্তানকে হত্যা করেছিল, রক্তমাখা ভাত তাদের মাকে খাইয়েছিল। যারা এত বড় বড় কথা বলছে তারা বানতলাতে অনিতা দেওয়ানকে খুন করেছিল। শুধু স্বাস্থ্যকর্মী হিসেবে একটি এলাকায় গিয়ে বিশেষ সম্প্রদায়ের মানুষ বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পোলিও এবং বিভিন্ন স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রসার করতে গেছিলেন। যারা বড় বড় কথা বলছে তারা গার্ডেন রিচে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। পশ্চিমবঙ্গে বামপন্থীদের কথা বলার এ কারণে কোনো অধিকার নেই, তারা এত মানুষকে খুন করেছে। যারা উদ্বাস্তুদের বিরুদ্ধে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে মরিচঝাপিতে কয়েকশো মরিচঝাপিতে উদ্বাস্তু মানুষকে মেরেছিল, তাদের কাছ থেকে কোনো সার্টিফিকেট আমরা নেব না, তাদের প্রশ্নের কোনো উত্তর আমরা দেব না। না, বার্তা আমাদের, দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ বিপদের মধ্যে আছে। পশ্চিমবঙ্গে প্রথম থেকে আমরা বলেছি যে কোভিডের জন্য একটু সতর্কতা দরকার। আতঙ্ক ছড়াতে রাজি নই, আমি আতঙ্কিত কাউকে করতে রাজি নই, কিন্তু বাইরে বেরোলে মাস্ক নিয়ে বেরোন, যেখানে প্রয়োজন গ্লাভস ব্যবহার করুন, যতটা সম্ভব দূরত্ব মেনটেন করুন, স্যানিটাইজার মেনটেন করুন। কেন্দ্র রাজ্য সরকার লকডাউন যেখানে করতে চাইছেন সেখানে এফেক্টিভলি লকডাউন মেনটেন করুন। আমার এটা বার্তা, এর মধ্যে রাজনীতির কোনো বিষয় নেই। আমি যেন সুস্থ থাকি, আমার পরিবারের প্রতি আমার দায়িত্ব আছে, তাদেরকেও সুস্থ আমাকে রাখতে হবে। আমার এটা বিষয় ছিল। সঙ্গে ঘূর্ণিঝড় এসছে, ঘূর্ণিঝড়ে বহু গাছ পড়ে গেছে। আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে অনুরোধ করব, আপনার বাড়ির সামনে যে গাছ পড়েছে সেখানে একটি গাছ লাগান। আমি আমার বাড়ির সামনে গাছ লাগিয়েছি, একটি গাছের পরিবর্তে 1টি বা 2টি গাছ লাগানো হোক, কারণ পরিবেশকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে কিন্তু এরকম সমস্যা বারবার আসবে। আমাদের পরবর্তী প্রজন্ম এর জন্য আমাদের ক্ষমা করবে না। আর লোক দেখানোর জন্য, যা করার জন্য, আমার বাড়ির সামনের গাছ তো আমি আর দিলীপ ঘোষ সরিয়েছি। আমার বাড়ির সামনে পাশের রাস্তা এসিআর এডি ব্লকের যে ব্লক হয়েছিল, আমি আর দিলীপ ঘোষ সে রাস্তার গাছ সরিয়েছি। সেটাই করুন না। যারা বলছেন বলতে দিন, যারা বলছেন তাদের ইতিহাস আর দিলীপ ঘোষের ইতিহাসের মধ্যে পার্থক্য আছে। দিলীপ ঘোষ পরিবার পরিজন ছেড়ে সারা জীবন সন্ন্যাসীর মতো সমাজের কাজ করেছেন, নিজের ইচ্ছায় রাজনীতি করতে আসেননি, সমাজের প্রয়োজনে রাজনীতির জগতে এসছেন। জীবনের দীর্ঘ সময় আন্দামানে সব কিছু ছেড়ে কাজ করেছেন, সুনামির সময় আন্দামানে রেস্কিউর কাজে ছিলেন। আর যারা বলছেন তাদের ইতিহাস সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। আমি কারুকে ব্যক্তিগত আক্রমণ করতেও চাই না, আগামী দিনেও করব না, কিন্তু নিজেরা একবার নিজেদের ইতিহাস ভাবুন আর দিলীপ ঘোষের ইতিহাস ভাবুন, তার সঙ্গে তুলনা করুন, তাহলেই নিজেরাই বুঝতে পারবেন কার সঙ্গে কার তুলনা হচ্ছে। এটা ক্রিমিনাল অফেন্স। ভাবতে পারেন, আমি বসিরহাটে গেছিলাম বোধহয় 1 মাস আগে, সম্ভবত 24 কি 25 এপ্রিল, লকডাউন হয়ে যাওয়ার 1 মাস পরে। আমি গিয়ে শুনলাম একজনও করোনার এফেক্টেড পেশেন্ট নেই। এটা হতে পারে? এত বড় বসিরহাট সাব ডিভিশন। মুর্শিদাবাদে 1 মাস আগে মাত্র 1জন করোনা এফেক্টেড পেশেন্ট ছিলেন। এটা সম্ভব? টেস্ট করাবো না,
যদি সম্ভাবনা থাকে সেটা প্রকাশ করব না, যদি করোনা হয় সরকারিভাবে বলবো না, সরকারিভাবে বললে আপনাদের দেখাতে দেবো না, আপনাদের দেখাতে দিলেও সেটা মানুষকে তা নিয়ে সচেতন করবো না, এটা ক্রিমিনাল অফেন্স। পশ্চিমবঙ্গের সংখ্যা মহারাষ্ট্রের সংখ্যার থেকে কম হবে না, এটা আমাদের আশঙ্কা। মহারাষ্ট্র তো প্রকাশ্যে ঘোষণা করেছে তাদের তো সংখ্যা আছে, পশ্চিমবঙ্গ ঘোষণা না করে সেই সংখ্যা হতে চলেছে, এই আশঙ্কা আমাদের আছে। সরকার যদি কঠোরভাবে লকডাউন মেনটেন করতো তাহলে এই অবস্থা হতো না। বাংলার মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দায়ী, এই দায় উনি এড়াতে পারবেন না। আমি বাস্তব সত্য কথা আপনাকে তুলে ধরছি। হাওড়া জেনারেল হাসপাতালে করোনার সম্পর্কিত মানে করোনার সিমটম আছে এমন পেশেন্টকে ভর্তি করা হলো, সেখানকার নার্সরা বিক্ষোভ দেখালেন, সেই খবর দেখানোর জন্য একটি চ্যানেলের সাংবাদিককে সাসপেন্ড করা হয়েছে, চ্যানেলের ওপর প্রেশার ক্রিয়েট করে। পশ্চিমবঙ্গের নবান্নর একজন আমলার তার ছেলের করোনা এফেক্টিভ হলো, তা নিয়ে একটি চ্যানেল বলল যে মুখ্যমন্ত্রী কি ওই আমলার সংস্পর্শে এসেছিলেন, তাহলে তিনিও কি কোয়ারেন্টাইনে যাবেন? এই কথা বলার জন্য ওই সাংবাদিকদের নামে এফআইআর করা হলো, হেয়ার স্ট্রিট থানায় তাদের 6 বছর ধরে জিজ্ঞাসাবাদ করা হলো। বহুল পরিচিত চ্যানেলকে 3টে পুলিশের চিঠি ধরানো হয়েছে, আপনি কোভিড নিয়ে এরকম প্রচার করছেন কেন? বিজেপির আইটি সেলের একজন কর্মী, তার নাম রাকেশ, আমাদের আইটিটা তার সিম নাম্বারে চলে, আমরা প্রচার করেছি বলে তাকে আরামবাগ পুলিশ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, 4টে জায়গায় নোটিশ খাওয়ানো হয়েছে। তারপর যখন আমি নিজে উচ্চপদস্থ সরকারি মহলে কথা বলেছি, রাজভবনে গেছি, তারপরে ক্ষান্ত হয়েছে। অর্থাৎ ফ্যাসিস্ট মানসিকতা, সংবাদ মাধ্যমকে কিছু বলতে দেবো না, সোশ্যাল মিডিয়ায় কিছু দেখাতে দেবো না, আপনাদের সত্যটা উজাগর হয়ে যাবে, তৃণমূল চাল চুরি করছে এটা দেখানো যাবে না, গেলে বিজেপির নেত্রীকে গ্রেপ্তার করা হবে, এই যে চলছে এটা হতে দেওয়া যায় না। এই ফ্যাসিস্ট মানসিকতাকে বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ওই ফ্যাসিস্ট মানসিকতা দেখিয়েছিল, কিন্তু ইনি সমস্ত সীমারেখা অতিক্রম করেছেন। তার জন্য বাংলার মানুষ জাগছেন, নির্বাচনের পরিণাম মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন এই বিশ্বাস আমার আছে। উনি তো সংবাদ মাধ্যমকে পয়সা দিয়েছেন, ওই যে স্পেশাল ফিচার এক কথা লোককে দেখাচ্ছেন, সংবাদ মাধ্যম তো ওনার সোজা ভাষায় ওনার সরকারের পয়সায় চলেছে, তার জন্য তো বলেছেন যে আমার এটা না দেখালে বন্ধ করে দেবো ডোনেশন, বলেছেন তো, আমি তো অন ক্যামেরা আপনাদের সামনে বলছি। রাজ্যপাল সংবিধানের লোক, তৃণমূল কংগ্রেসের একজন লয়ার দেখান যিনি রাজ্যপালের থেকে আইনজ্ঞ হিসেবে বেশি টাকা কোনো একটা বছরে রোজগার করেছিলেন, একজন লয়ার দেখান। রাজ্যপালের ইনকাম ট্যাক্স রিটার্ন যখন উনি আইনজ্ঞ হিসেবে কাজ করতেন, আর তৃণমূলের নেতাদের আইনজ্ঞ নেতাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দেখান। ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ সংবিধান বিশারদ হিসেবে রাজ্যপালের সুনাম আছে, তিনি সংবিধানের মানুষ। আমি আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের মানুষ হবেন। তিনি যদি সংবিধান মানতেন তাহলে রাজ্যের চিফ সেক্রেটারিকে পাশে বসিয়ে আর ডিজিপিকে বাদিকে বসিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ওরকম অর্বাচীনের মতো কথা বলতেন না। এটা অসাংবিধানিক বলা যায় না, কারণ সরকার 3টে নয়, সরকার একটা, কেন্দ্র টপে, মাঝে রাজ্য, নিচে লোকাল গভর্নমেন্ট। কেন্দ্রের বাইরে এখানকার চিফ সেক্রেটারি ডিজিপি নন, তারা কেন্দ্র সরকারের কর্মচারী। তার চিফ সেক্রেটারি বলছেন আমরা কারুর কাছে পরীক্ষা দিতে বসিনি, কেউ কোনো অডিট করাতে বসিনি, কোনো ইন্সপেক্টর আসেননি, কেন্দ্রীয় টিমকে থেকে বলছেন আমরা জনগণের কাছে পরীক্ষা দেবো। চিফ সেক্রেটারির কাজ জনগণের কাছে পরীক্ষা দেওয়া নয়, চিফ সেক্রেটারির কাজ সরকার, কেন্দ্র সরকারের কাছে জবাব দেওয়া, রাজ্য সরকারের কাজ করা। তিনি কেন্দ্রের আমলা, রাজ্যের ক্যাডার আছেন, তার ডিএ বাকি নেই, তার ডিএ কেন্দ্র সরকারের আমলাদের মতোই হয়। সাংবিধানিক নিয়মগুলো জানেন না, তাহলে তৃণমূলের ঝান্ডা নিয়ে রাস্তায় নামুন। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা অসাংবিধানিক কথা বলছেন, বেআইনি কাজ করছেন, তাদের বিরুদ্ধে যা বলার সেটা প্রয়োজনে আমরা বলবো, কিন্তু রাজ্যপাল সংবিধান অনুসারে কথা বলছেন, ওনার সঙ্গে বিজেপির তৃণমূলের কোনো সম্পর্ক নেই। উনি আমাদের কাস্টোডিয়ান, উনি আমাদের গার্জিয়ান, আমাদের মানে বিজেপির না, পশ্চিমবঙ্গের মানুষের আর এখানকার সংবিধানের।